ভাইরে, আপনারা কম বেশি সবাই জানেন আমার একটা ব্যক্তিগত বাঁশবাগান আছে। এই বাঁশবাগানটা আমার খুব শখের, আমার অনেক বছরের মেহনতের ফসল। কিন্তু রাজনীতির মারপ্যাচে এই বাগানের বাঁশগুলো এখন আমার জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। বলেন কি? এই বাঁশবাগানে অনেক মোটা মোটা আইক্যওয়ালা শক্ত বাঁশ আছে। জুলাই আন্দোলনের সময় যখন দেশের পরিস্থিতি চরম খারাপ ছিল, তখন আমি সেই বাঁশবাগানে 3 ভাগের 2 ভাগ বাঁশ দিয়েছিলাম মানবতার আম্মুখ্যাত জাতীয় আপা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সেই তথাকথিত ঘেউ ঘেউ বাহিনীকে। মজার ব্যাপার হলো, তখন আমায় কেউ কিচ্ছু বলেনি, বরং সবাই আমাকে মাথায় তুলে নেচেছে, বাহাবা দিয়েছে আর বলেছে, ভাই চালিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। এরপর বাগানের আরো 1 ভাগ বাঁশ দিলাম বিএনপি নেতাকর্মীদের। 5ই আগস্টের পর তাদের টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, জমি দখল, ঋণ খেলাপি এইসব কাজে খুশি হয়ে তাদের অতি যত্ন সহকারে ব্যথাযুক্ত তৈল ভেজলিন বিহীন বাঁশ দিয়েছিলাম। তখনও কারো কোনো আপত্তি ছিল না, সবাই বলেছিল, ভাই এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। তো বিপত্তিটা বাঁধলো যখন আমি আমার বাগানের অবশিষ্ট কিছু চিকন চিকন কঞ্চি জামায়াতকে হাদিয়া হিসেবে দিলাম। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যারা এতদিন আমার পিছনে ছিল, তারা এখন আমার পিছন মারার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের ভার্জিনিটি রক্ষা করাই কঠিন হয়ে যাচ্ছে। না জানি কখন না কখন ডিপজলের মতো পাট খেতে নিয়ে গিয়ে পুত করে দেয়, সে ভয় দিন পার করতে হচ্ছে। যারা মাথায় তুলে নেচেছিল, ওরাই যে মাথা থেকে আছাড় মেরে ফেলে দিবে, এটা কখনো কল্পনা করিনি। আপার আমলে কেউ কিছু সমালোচনা করলে রাজাকার হয়ে যেত, আর ভাইয়ার আমলে কেউ বিএনপিকে নিয়ে সমালোচনা করলে গুপ্ত হয়ে যায়, জামাতকে নিয়ে সমালোচনা করলে আওয়ামী লীগ কিংবা বিএনপির দালাল হয়ে যায়। এই রাজনৈতিক গালিগালাজ না হয় হজম করা যায়, কিন্তু সবচাইতে হাস্যকর এবং দুঃখজনক বিষয় হলো, কেউ কেউ এখন আমাকে নাস্তিক বানিয়ে দিচ্ছে। ভাইরে, এটা তো মানা যায় না। রাজনৈতিক দল হিসেবে আপনার কোনো নির্দিষ্ট দলের প্রতি ভালোবাসা বা অন্ধভক্তি থাকতেই পারে, কিন্তু সেই দল বা মতাদর্শকে কেউ সমালোচনা করলেই তাকে নাস্তিক বলে ফতোয়া দেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে? আজকাল ঈমান মাপার যন্ত্র কি আপনাদের হাতে চলে গেছে? আপনাদের কি শহীদ আবরার ফাহাদের কথা মনে আছে? সেই মেধাবী তরুণটি শুধুমাত্র ভারত বিরোধিতার প্রেক্ষাপটে আওয়ামী লীগের সমালোচনা করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, আর সেই অপরাধে তৎকালীন ঘেউ ঘেউ বাহিনী তাকে পিটিয়ে ফেলেছিল। আজ পরিস্থিতি ঠিক সেই দিকেই যাচ্ছে, পার্থক্য শুধু রং আর দলের। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, তখন পাবলিক ইচ্ছামতো কবিতা শুনিয়েছে। তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তাকেও মানুষ ইচ্ছামতো কবিতা শোনায়, কিন্তু জামায়াতের আমির সাহেবকে কেউ কবিতা শোনাতে পারে না। বর্তমানে জামাতকে নিয়ে কেউ কোনো গঠনমূলক কথা বললেই একদল মানুষ উগ্র হয়ে যাচ্ছে, তারা বাপ মা তুলে গালিগালাজ করছে। কিন্তু ভাই, এতটা আবেগ তো ভালো নয়। রাজনীতি করলে আপনাকে সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখতে হবে। পৃথিবীতে কোনো রাজনৈতিক দলই ভুলের ঊর্ধ্বে নয়। জামায়াতে ইসলামী মানেই যে তারা সবাই পীর আউলিয়া হয়ে গেছেন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আর ফেসবুকে জামায়াতের পক্ষে অন্যকে গালি দিলে আপনি যে চেলচেলায়া জান্নাতে চলে যাবেন, বিষয়টা কিন্তু তেমন নয়। মনে রাখবেন, আখিরাতে আপনার বিচার হবে আপনার ব্যক্তিগত আমল ও কর্ম দিয়ে, কোনো দলের মেম্বারশিপ কার্ড দেখে নয়। এখন প্রশ্ন হলো, যারা জামায়াতের সমালোচনা শুনলেই গালিগালাজ শুরু করে, তারা কি আসলে প্রকৃত মুসলমান? তাদের ঈমান কি সত্যিই খুব শক্ত? উত্তরটা পরিষ্কার না। একটু খোঁজ নিয়ে দেখবেন, এদের অনেকেরই পবিত্রতার ন্যূনতম জ্ঞান নেই। অনেকে হিসু করার পর পানি পর্যন্ত নেয় না, 5 ওয়াক্ত নামাজের খবর নেই, অথচ ইউটিউব ফেসবুকের কমেন্ট বক্সে এসে তারা বড় বড় ধর্মীয় জ্ঞান বিতরণ করে। জামাতের বিরোধিতা দেখলেই এরা সাধুচলিত ভাষায় এমন সব গালি দেয় যা কোনো সভ্য মানুষের মুখে মানায় না। তাদের এই ইমানি জোশ আসলে ধর্মের জন্য নয়, বরং রাজনৈতিক অন্ধত্ব থেকে আসা। তাই আজকের ভিডিওতে আমি জামায়াত এবং তাদের বর্তমান আমির সাহেবকে নিয়ে কিছু সত্য কথা বলবো। দয়া করে গালাগালি করার আগে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, তাই আপনার যাবতীয় হাগামুতার কাজ সেরে আরাম করে বসুন। তো শুরু করা যাক। জামাত কি আসলে একটি ইসলামী দল? জামায়াতে ইসলামী নামটা শুনলেই আমাদের মনে প্রথম যে প্রশ্নটা আসে তা হলো, এরা কি আসলেই কোনো ইসলামী দল, নাকি ইসলামের নাম ব্যবহার করে অন্য কিছু? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, তারা আসলে একটি পলিটিক্যাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। বাংলাদেশের মানুষ জন্মগতভাবে ধর্মভীরু। ইসলামের জন্য এই দেশের মানুষের জান কোরবান করার এক আবেগ কাজ করে, আর এই আবেগকেই তারা পুঁজি করে আসছে যুগের পর যুগ। আপনি যদি তাদের রাজনীতির ইতিহাস খেয়াল করেন, দেখবেন যখনই তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখনই তারা ইসলাম গেল বলে এক অদ্ভুত জিকির তুলে দেয়। অথচ ইসলামের মূল শিক্ষা হলো
শান্তি, সত্যবাদিতা এবং ইনসাফ। এই গুণগুলো কি তাদের রাজনৈতিক ডিকশনারিতে আছে? তারা ধর্মকে ব্যবহার করে অনেকটা সেই ধান্দাবাজ হকারের মতো, যে আসল মধু বলে মানুষকে চিনি শরবত গাল গল্প দিয়ে খাইয়ে দেয়। দেশের সরল মানুষ যখন মসজিদে সিজদা দিয়ে মহান আল্লাহর কাছে শান্তি খোঁজে, জামায়াতের কিছু নেতারা তখন সেই সিজদাকে কিভাবে ভোটের বাক্সে রূপান্তর করা যায় সেই ক্যালকুলেশন করে। এটা কি ইসলাম, নাকি ইসলামের নাম ভাঙিয়ে ক্ষমতার চরম লালসা? আপনারাই ভেবে দেখুন। অনেক বছর আগে রাজকুমার হিরানি পরিচালিত আমির খান অভিনীত পিকে সিনেমা দেখেছিলাম। সেই সিনেমায় যে ধর্মীয় গুরুকে দেখানো হয়েছে, সে ধর্মকে ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা বানায়। আজকের বাস্তবতায় তাকালে এই চরিত্রটা খুব পরিচিত লাগে। এবার আসা যাক আমির সাহেবের অত্যন্ত আধুনিক এবং নারীবান্ধব দৃষ্টিভঙ্গি নিয়ে। 2 দিনের দুনিয়ায় 3 দিনে দেখি আমির সাহেব মা বোনদের কাছে মাফ চান। মুখে তিনি মাঝে মাঝে নারী অধিকারে বলি আওড়ান বটে, কিন্তু তাদের দলীয় কাঠামোর ভেতরে তাকলে দেখা যায় সেই অন্ধকার যুগের চিন্তাভাবনা। তাদের ঘরোয়া বৈঠক বা সেমিনারে নারীর অবস্থান নিয়ে যে ধরনের আলোচনা হয়, তা শুনলে মনে হবে পৃথিবীটা এখনো গুহা যুগে পড়ে আছে। তাদের বয়ান অনুযায়ী নারীর প্রধান এবং একমাত্র কাজ হল ঘরে থাকা এবং আগামী দিনের মুজাহিদ তৈরি করা। তাদের বক্তব্যে পরোক্ষভাবে নারীকে সবসময় ছোট করার একটা প্রচ্ছন্ন প্রবণতা কাজ করে। তাদের কাছে নারী কোনো মানুষ নয়, বরং একটি অবজেক্ট, যাকে শক্ত পর্দার আড়ালে ঘরের কোণে বসিয়ে রাখতে হবে। নির্বাচনের আগে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আমির সাহেব বলেছিলেন নারীদের কর্মঘণ্টা কমানো হবে। শুনতে এটা অনেক সহানুভূতির মনে হতে পারে, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। কর্মঘণ্টা কমানোর বাহানায় যদি নারীদের কর্মক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করা হয়, তবে কি তা রাষ্ট্রের জন্য ইতিবাচক হবে? তাদের কিছু নেতাকর্মীদের কথা শুনলে মনে হয় নারী মানেই যেন বাচ্চা জন্ম দেওয়ার মেশিন। তাদের ধারণা নারী ঘরে থাকবে আর দেশের পুরুষরা এত কাজ করবে যে দেশ উন্নয়নের জ্বরে ভাসতে ভাসতে হুলুলুলু হয়ে যাবে। বাস্তবতা হলো নারী শুধু কোনো পরিবারের অংশ নয়, তারা রাষ্ট্রের সমান অংশীদার। আজ চিকিৎসা, প্রশাসন, শিক্ষা, এমনকি প্রযুক্তিতেও নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে আটকে রেখে কোনো দেশ উন্নতি করতে পারে না। নারীদের উন্নয়নকে বাধাগ্রস্ত করা মানেই দেশকে পিছিয়ে দেওয়া। বর্তমান যুগে জামাতের সবচাইতে বড় বিনোদন হলো তাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নাটক। আমির সাহেব বা তাদের শীর্ষ নেতাদের অ্যাকাউন্ট থেকে যখনই কোনো বিতর্কিত পোস্ট বের হয়ে যায় বা জনমনে ছিছি পড়ে যায়, অমনি তাদের তৈরি করা উত্তর রেডি থাকে। আমার আইডি হ্যাক হয়েছে। আরে ভাই, আপনাদের আইডি কি কোনো হাই প্রোফাইল হ্যাকার হ্যাক করে, নাকি আপনাদের নিজেদের বিবেকের হ্যাকার হ্যাক করে? দেখা যায় বিতর্কিত পোস্টের 2 দিন পর সেই আইডিতে তিনি আবার দিব্যি স্ট্যাটাস দিচ্ছেন। এই যে মানুষকে বোকা বানানো সস্তা কৌশল, এটা এখন মানুষের কাছে চরম হাস্যরসে পরিণত হয়েছে। তারা মনে করে দেশের মানুষ এখনো সেই অ্যানালগ যুগের বাটন ফোন চালায়, কিছুই বোঝে না। এটা আসলে হ্যাক নয়, এটা হলো হক কথা লুকানোর এক ব্যর্থ অপচেষ্টা। আওয়ামী লীগ পতনের পর বর্তমান আমির সাহেব হঠাৎ করেই একজন শান্তির দূত হিসেবে আবির্ভূত হলেন। তিনি খুব নমনীয় সুরে বললেন, আমরা কাউকে ঘৃণা করি না, সবাইকে ক্ষমা করে দিয়েছি। কি চমৎকার অভিনয়! এই সেই দল যারা 1971 সালে এদেশের সাধারণ মানুষের উপর ইতিহাসের জঘন্যতম অপরাধে সহযোগিতা করেছিল, অথচ আজ পর্যন্ত তারা সেই অপরাধের জন্য এক মুহূর্তের জন্য লজ্জিত হয়নি বা ক্ষমা চায়নি। ক্ষমা করার কথা বলছেন আপনি? ক্ষমা করার মালিক তো সেই সব ভুক্তভোগী মানুষ যাদের স্বজন হারিয়েছে। আসলেই ক্ষমার নাটক করা হচ্ছে শুধু নিজেদের পুরনো কালিমালিপ্ত ইমেজ সাদা করার জন্য। তারা চায় মানুষ তাদের বিভৎস ইতিহাস ভুলে যাক। কিন্তু ভাই, চাইলেই কি আর সবকিছু সহজে ভুলা যায়? যদি ভুলে যাওয়া যেত, তাহলে কবেই আমি সাদিয়াকে ভুলে লামিয়াকে নিয়ে সংসার শুরু করে দিতাম। এক সাক্ষাৎকারে আমির সাহেবকে যখন 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি সরাসরি ক্ষমা না চেয়ে বিষয়টিকে ইতিহাসের উপর ছেড়ে দেওয়া বা বিচার বিভাগীয় বিষয় বলে এড়িয়ে যান। এটা কি একজন ন্যায়নিষ্ঠ নেতার লক্ষণ? ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্যমতে 5ই আগস্টের পর আমির সাহেব নিজেকে একজন সফট হার্টেড নেতা হিসেবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন। তিনি আগের আমিরদের তুলনায় অনেক বেশি মিডিয়া বান্ধব এবং সোশ্যাল মিডিয়া সক্রিয়, কিন্তু তার এই নমনীয়তার আড়ালে লুকিয়ে আছে জামায়াতের সেই দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শ। সমর্থকদের চোখে তিনি হয়তো ধৈর্যশীল নেতা, কিন্তু নিরপেক্ষ মানুষের দৃষ্টিতে তার বক্তব্যে এখনো আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং 71-এর দায়বদ্ধতার প্রবল ঘাটতি রয়েছে।
তিনি একজন চতুর রাজনীতিবিদ, যিনি বর্তমান পরিস্থিতিতে টিকে থাকার জন্য খোলস পরিবর্তন করেছেন মাত্র। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। নারীকে তুচ্ছতাচ্ছিল্য করা, ৭১-এর অপরাধ ধামাচাপা দেওয়া এবং নিজের স্বার্থে ধর্মের অপব্যাখ্যা করা, এগুলো এখন ওপেন সিক্রেট। বাংলাদেশের মানুষ ধর্মভীরু হতে পারে, কিন্তু তারা এখন অনেক বেশি সচেতন। তারা খুব ভালো করে বোঝে কে আল্লাহর দিনের জন্য কাজ করছে আর কে ক্ষমতার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমির সাহেব, আপনার এই পুরনো স্ক্রিপ্টটা এবার একটু চেঞ্জ করুন। একই নাটক আর কতকাল চালাবেন? ধর্মকে ধর্মের পবিত্র জায়গায় থাকতে দিন। আপনাদের এই নোংরা রাজনীতির খেলায় ইসলামকে টেনে এনে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কি মনে হয়, জামাত কি আসলে কোনো ইসলামী দল, নাকি ধর্মের নামে একটি বাণিজ্যিক রাজনৈতিক প্রতিষ্ঠান? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।